সরকারি সাদত কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি মাস্টার্স ফাইনাল ইয়ার ফিশারিজ গ্রুপের শিক্ষার্থীদের জন্য ফিশ প্রসেসিং অ্যান্ড হ্যান্ডলিং চ্যাপ্টার 1 এখান থেকে ফিশারিজ বাই প্রোডাক্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কোড নাম হলো 313123। তো শিক্ষার্থীরা, আমরা আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয়সমূহ হলো বাংলাদেশে উৎপাদিত মৎস্য উপজাত সামগ্রী, যেমন মাছের তেল, মৎস্যজাত খাদ্য, মৎস্য সার, মৎস্য আঠা, সাবান এবং অন্যান্য উপজাত সামগ্রী। বাংলাদেশের শেলফিশের উপজাত দ্রব্যসমূহ। বাংলাদেশের মৎস্য উপজাত সামগ্রী, ফিশারিজ বাই প্রোডাক্ট ইন বাংলাদেশ। পূর্বে বাংলাদেশে তেমন উল্লেখযোগ্য মৎস্য উপজাত সামগ্রী প্রস্তুত করা হতো না, ফলে অনেক মাছ ও মাছের পরিত্যক্ত অংশ আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হতো। অথচ এগুলো ব্যবহার করে যেমন দেশীয় উৎপাদন বাড়ানো যায়, তেমনি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। 1967 সালে তৎকালীন ইস্ট পাকিস্তান ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন কক্সবাজারে মৎস্য প্রক্রিয়াজাত কেন্দ্র এবং চট্টগ্রামে মৎস্য হারবার প্রতিষ্ঠা করে মৎস্য উপজাত সামগ্রী প্রস্তুতের পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে বিভিন্ন ধরনের মৎস্য উপজাত তৈরি করা হচ্ছে, যেমন মাছের তেল। মাছের তেল বঙ্গোপসাগর হতে ধৃত কিছু তরুণাস্থি মাছের চর্বি হতে আহরণ করা হয়। এজন্য স্কোলিওডন, রাইনোব্যাটিস এইসব মাছের যকৃতের তেল কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এই তেলে উন্নত মাত্রার ফ্যাটি অ্যাসিড থাকে, এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, সি ও ই থাকে। মাছের যকৃৎ সংগ্রহ করে সেখান থেকে এই তেল সংগ্রহ করা হয়। ব্যবহার: এই তেল ভিটামিন এর অভাবজনিত রোগ, যেমন জেরপ্থ্যালমিয়া, নাইট ব্লাইন্ডনেস রোগের চিকিৎসায় বহুল ব্যবহৃত হয়। মাছের তেলের আরো কিছু ব্যবহার আছে, যেমন ত্বকের বিভিন্ন রোগ এবং হাড়ের চিকিৎসায় এই তেল ব্যবহার করা হয়। অশোধিত যকৃৎ তেল সাবান তৈরি এবং সাবান কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। বিদেশেও এই তেল রপ্তানি করা হয়। মাছের পেশি হতে আহরিত তেল জেলেরা আলো জ্বালানোর কাজে ব্যবহার করে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি মাছের তেলের যে ক্যাপসুল, যেটাকে কড লিভার অয়েল বলা হয়, মানে কড মাছের লিভার থেকে এই তেল প্রস্তুত করা হয়। এটা ভিটামিন এবং এ এবং ডি এর অভাবজনিত রোগে ব্যবহার করা হয়। মৎস্য সার: খাদ্যের অনুপযুক্ত পচা মাছ এবং মাছের পরিত্যক্ত অংশ, যেমন হাড়, আইস, মাথা, চিংড়ি মাছ এবং কাঁকড়ার খোসা, এগুলো হতে মৎস্য সার প্রস্তুত করা হয়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এগুলো জমির উর্বরতা বৃদ্ধি করে। প্রথমে ভালোভাবে তাপ প্রয়োগ করে মাছ হতে তেল বের করে ফেলা হয় এবং তারপর সেই মাছকে রোদে শুকিয়ে যন্ত্রের সাহায্যে চূর্ণ করে সার প্রস্তুত করা হয়। ব্যবহার: এ সার জমিতে ব্যবহার করে ভালো ফলন পাওয়া যায়। ডান পাশের ছবিতে আমরা মৎস্য সারের ছবি দেখতে পাচ্ছি। সাবান: মাছের তেল প্রস্তুত করার সময় তেল পরিশোধনের পর যে তেল বেঁচে যায় তা আমাদের দেশীয় সাবান শিল্পে ব্যবহার করা হয়। এই সাবান অন্যান্য কাপড় কাচা সাবানের তুলনায় কম ব্যয়বহুল এবং উন্নত মানের। মৎস্য খাদ্য: এটি একটি গুরুত্বপূর্ণ উপজাত।
সহজপাচ্য প্রোটিন এবং উচ্চ মাত্রায় ক্যালসিয়াম যুক্ত বলে এই দ্রব্যটি বিভিন্ন গৃহপালিত প্রাণীর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এতে 60 থেকে 70% প্রোটিন থাকে এবং 15 থেকে 20% ক্যালসিয়াম ফসফেট থাকে। এগুলো প্রাণীর মাংসপেশি এবং হাড়ের গঠনের জন্য অত্যাবশ্যক। চট্টগ্রামের ফিশ হারবারে এই উপজাতটি উৎপন্ন হয়। খাদ্য হিসাবে ব্যবহার হয় না এমন মাছ দিয়ে এই মৎস্য খাদ্য প্রস্তুত করা হয়। এগুলো হাঁস মুরগি ও অন্যান্য গৃহপালিত পশু পাখির উপাদেয় খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। বিদেশেও এই মৎস্য খাদ্যের প্রচুর চাহিদা আছে। মৎস্য আঠা, মাছের পরিত্যক্ত অংশ যেমন কাঁটা, আইস, অস্থি ইত্যাদি হতে এই আঠা প্রস্তুত করা হয়। বাণিজ্যিকভাবে এই আঠাকে গিপিল বলে। আইস ও পাখনা যেগুলি আমরা ফেলে দিই সেগুলি একটি হাঁড়িতে ভালোভাবে ধুয়ে দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করা হয়। 3-4 ঘন্টা সিদ্ধ করার পর একসময় এই হাঁড়ির পানির উপর আঠা ভেসে ওঠে। এই আঠা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিয়ে পুনরায় জাল দিয়ে ঘন আঠা প্রস্তুত করা হয়। এই আঠা বই বাঁধানো, খাম বানানো, চামড়ার ব্যাগ, সুটকেস, ম্যাচ বাক্স, ফর্ম জোড়া দেওয়া এইসব কাজে ব্যবহার করা হয়। অন্যান্য মৎস্য উপজাত সামগ্রী, কাইটিন, আমরা জানি যে কাঁকড়া, চিংড়ি, লবস্টারের দেহের যে খোলক সেটা কাইটিন নির্মিত। এইগুলি দিয়ে এই কাইটিন প্রস্তুত করা হয়। এই সামগ্রী লন্ড্রিতে ব্যবহার করা হয়। ইনসুলিন, আমরা জানি যে ইনসুলিন একটি হরমোন যা মানুষের অগ্ন্যাশয় হতে উৎপন্ন হয়। মাছের পিত্তথলি এবং পিত্তনালীতেও এই মানবদেহের অগ্ন্যাশয়ের অনুরূপ কোষ পাওয়া যায়, যেখান থেকে বিশেষ প্রক্রিয়ায় ইনসুলিন সংগ্রহ করা হয়। এই ইনসুলিন বহুমূত্র রোগীর দেহে প্রয়োগ করে ভালো ফল পাওয়া যায়, ফলে এটি এখন বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে। প্রোটামিন, সাধারণত বিশেষ জাতের মাছের পেশি হতে এই প্রোটিন তৈরি করা হয়। এটি ইনসুলিনের ন্যায় ব্যবহার করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধির জন্য এই প্রোটামিন ব্যবহার করা হয়। গ্লুটাথিয়ন, এটি মাছের কোষে পাওয়া যায়। সে ধারণা করা হয় শর্করা বিপাকে কোএনজাইম হিসাবে এটি কাজ করে। স্যামন মাছের প্লীহা, হৃৎপিণ্ড, যকৃৎ এগুলোতে যথেষ্ট পরিমাণে গ্লুটাথিয়ন পাওয়া যায়। এটি মানুষের দেহে প্রয়োগ করলে বিক্রিয়া প্রশমিত হয়। পিত্ত লবণ বা বাইল সল্ট, এটা যকৃৎ উৎপন্ন হয় এবং পিত্তথলিতে সঞ্চিত থাকে। বর্তমানে এই পিত্ত লবণ ঔষধ শিল্পে ব্যবহার করা হচ্ছে। মাছের পিত্তরসে যে সমস্ত জৈব পদার্থ রয়েছে সেগুলো খুবই উপকারী এবং কাঁচামাল হিসেবে তা ব্যবহার করা হয়। জিলেটিন, এটি এক ধরনের আঠা। মাছের ত্বক, হাড় এগুলো হতে এই আঠা তৈরি হয়। এই আঠা প্লাস্টিক শিল্পে এবং ধাতুর উপর রাসায়নিক উপায়ে নকশা করার কাজে ব্যবহার করা হয়। আইসিন গ্লেজ, কিছু কিছু মাছের পটকা, আমরা জানি যে পটকার উপর একটা চকচকে আবরণ থাকে। তো এই পটকা হতে এই আইসিন গ্লেজ তৈরি করা হয়। এই জন্য মাছের পটকার উজ্জ্বল চকচকে অংশ এটা ব্যবহার করা হয়। এটি মদ পরিশোধনের কাজে ব্যবহার করা হয়। মুক্তা নির্যাস, মাছের আইস হতে একটি সংগৃহীত হয় যা মুক্তার ন্যায় উজ্জ্বল চকচকে স্তর গঠনে এই নির্যাস ব্যবহার করা হয়। এগুলি আসলে মুক্তার মতো অলঙ্কারের উপরে যে চকচকে একটা আবরণ দেওয়ার জন্য এই নির্যাসটা ব্যবহার করা হয়। চামড়া, হাঙর এবং বড় বড় স্যামন মাছের ত্বক ছোট শিশুদের জুতা তৈরিতে ব্যবহৃত হয়। হাঙরের চামড়া, বেল্ট, ঘড়ির ব্যান্ড, হাঙরের চামড়া, বেল্ট মানে যে বেল্ট পরা হয় কোমরে, ঘড়ির ব্যান্ড, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এখানে ছবিতে দেখো মাছের চামড়া দ্বারা গ্লাভস তৈরি করা হয়েছে বায়ে, আর ডানে মাছের চামড়া দ্বারা তৈরি জুতা। মাছ ছাড়াও আমরা জানি শেলফিশ, শেলফিশ থেকেও অনেক উপজাত দ্রব্য পাওয়া যায়। শেলফিশ কাদেরকে বলা হয়? যেমন শামুক, ঝিনুক এগুলি। তো আমরা এখন দেখি যে এই শেলফিশ থেকে কি কি ধরনের উপজাত দ্রব্য তৈরি করা যায় বা কি কি কাজে লাগে এই শেলফিশ।
খোলসযুক্ত শেলফিশ যেমন শামুক, ঝিনুক, বিভিন্ন অয়েস্টার থেকে বিভিন্ন ধরনের উপজাত দ্রব্য পাওয়া যায়। এগুলো থেকে চুন সহ বিভিন্ন গৃহসজ্জার প্রসাধনী দ্রব্য তৈরি করা হয়। ছোট ছোট শামুক, ঝিনুকের খোলস ও টুকরাকে পোল্ট্রি খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। আমাদের দেশে এপিসি তৈরির জন্য মাছ ছাড়াও কাঁকড়া, শামুক, ঝিনুকের খোলস বিপুল পরিমাণে ব্যবহৃত হয়। বঙ্গোপসাগরে প্রাপ্ত কাসিম, খাইট্ট এবং কচ্ছপের খোলস ক্যালসিয়াম ও ফসফেট সমৃদ্ধ। এদের প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা হয়। কাসিম, খাইট্ট ও কচ্ছপের নখ থেকে বোতাম তৈরি করা হয়। সামুদ্রিক কচ্ছপের ডিমের খোলস উপজাতীয়দের উপাদেয় খাদ্য। কচ্ছপের রক্ত, মাংস ও হতে অশ্ব ও গেজের চিকিৎসার জন্য ঔষধ তৈরি করা হয়। অর্শ ও গেজ এটা এক ধরনের রোগ যেটা দীর্ঘদিন কনস্টিপেশনের কারণে হয়ে থাকে। কচ্ছপ জাতীয় প্রাণীদের খোলসকে সাজসজ্জা ও প্যাকেজিং এর কাজে বহুল পরিমাণে ব্যবহার করা হয়। কাঁকড়া, অক্টোপাস ও স্কুইডের শক্ত খোলস জিঙ্ক বা দস্তার উৎস, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। স্বর্ণ অলংকার ও স্বর্ণ গয়না উৎপাদনে মলাস্কার খোলসের যথেষ্ট ব্যবহার দেখা যায়। বিভিন্ন শেলফিশের খোলস থেকে লক্ষ লক্ষ ডলার মূল্যের বোতাম বানানো হয়। চিংড়ির খোলস রোস্টাম ও উপাঙ্গ গুঁড়ো করে সিদ্ধ বা টিনজাত অবস্থায় বিদেশে রপ্তানি করা হয়। শেলফিশের খোলস জমা করে রাস্তা নির্মাণ করা হয়। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে মাছ শুধু আমরা খাওয়ার কাজে ব্যবহার করি না, মাছের শরীরের বিভিন্ন অংশ যেমন এর চামড়া, পেশি, হাড়, কাঁটা এগুলি এই থেকে অনেক রকম জিনিস উৎপাদন করা হয়। তাছাড়া এর এই মাছের যকৃৎ থেকে ভিটামিন এ, ভিটামিন ডি এগুলি পাওয়া যায়। তারপরে তেল থেকে মানে চোখের অন্ধত্বজনিত রোগের চিকিৎসা করা যায়, স্কিনের চিকিৎসা করা যায়, মানে অনেক রকম উপজাত আমরা মাছ থেকে পাই। তাছাড়া আমরা শেলফিশ বা খোলসযুক্ত যেসব প্রাণী আছে যেমন শামুক, ঝিনুক, চিংড়ি, এদের থেকেও কিন্তু অনেক উপজাত দ্রব্য তৈরি করা যায় এবং সেগুলো মানে ঘর সাজানোর কাজে অথবা এই যে বোতাম তৈরি, রাস্তা তৈরি, এরকম প্যাকেজিং অনেক কাজে এগুলি ব্যবহার করা যায়। তো আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করলাম। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মৎস্য উপজাত দ্রব্য কি কি পাওয়া যেতে পারে তার উপর একটি আলোচনা, অথবা শেলফিশের উপজাত দ্রব্যসমূহ কি এবং তার ব্যবহার নিয়ে আলোচনা করা, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে ফলো করবে এবং প্রশ্নের উত্তরগুলি জেনে নিবে। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তবে একটি কথা, যে যেহেতু করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে, সেই জন্য সোশ্যাল ডিস্টেন্সিং, দূরত্ব মেনটেন করতে হবে। অর্থাৎ একজন থেকে আরেকজনের দূরত্ব যেটা 6 ফিট, কমপক্ষে 6 ফিট দূরত্ব মেনটেন করে চলতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। যতটা সম্ভব ঘরে থাকতে হবে। আর ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং ঘন ঘন হাত ধুতে হবে। এগুলি যদি আমরা ঠিকমতো পালন করি তাহলে আশা করি আমরা এই করোনা নামক এই যে ভাইরাস, তার থেকে আমরা দূরে থাকতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।